নমস্কার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী এটা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব। সেই ১৯২৯ সালের উপন্যাস নিশিচিন্দপুর নামের ওই ছোট্ট গ্রাম, তার পটভূমিতে লেখা। হ্যাঁ, অসাধারণ একটা কাজ। আমরা অনেকেই তো সত্যজিৎ রায়ের ওই সিনেমাটার কথা জানি, মানে বিশ্বজুড়ে বিখ্যাত। কিন্তু আজকে আমাদের ফোকাসটা থাকবে উপন্যাসের ভেতরে, যেখানে চরিত্রদের ভেতরের টানাপোড়েন, তাদের আবেগ, ওই গ্রামীণ জীবনের ছোট ছোট মুহূর্তগুলো অনেক আরও ডিটেইলে ধরা আছে। সেই নির্যাসটা ধরার চেষ্টা করব। হুম, ঠিক বলেছেন। ফিল্মটা অনবদ্য হলেও বইয়ের পরিধিটা, তার গভীরতাটা অন্য মাত্রার। আচ্ছা, তাহলে চরিত্রগুলো দিয়ে শুরু করা যাক। ওই যে রায় পরিবার, হরিহর রায় আশাবাদী কিন্তু খুবই দরিদ্র পুরোহিত। হুম। তার স্ত্রী সর্বজয়া, যিনি মানে সংসারের চাপে, দারিদ্র্যের ভারে বেশ ক্লান্ত। হ্যাঁ, একটা চাপা কষ্ট সবসময় বয়ে বেড়ান তিনি। আর তাদের মেয়ে দুর্গা, একটু দুরন্ত, বেশ স্বাধীনচেতা। একেবারে প্রকৃতির শিশুর মতো, তাই না? অবাধ। একদম। আর ছেলে অপু, কৌতূহলী, নিষ্পাপ চোখ দিয়ে জগৎটাকে দেখছে। আর আছেন ওই বৃদ্ধা আর্তিয়া ইন্দির ঠাকুরন। এই চরিত্রগুলো দিয়েই তো গল্পটা বোনা। তো শুরুটা যেভাবে হয়, ওই যে দুর্গা আম বাগান থেকে ফল চুরি করছে, বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে, তারপর অপুর জন্ম হলো, দিদি হিসেবে দুর্গার স্নেহ। হ্যাঁ, আর ইন্দির ঠাকুরনের সাথে ওই ভাই বোনের যে সম্পর্কটা, ওটা খুব মায়াময়। যদিও সর্বজয়া কিন্তু ইন্দির ঠাকুরনির ওপর বেশ কঠোর, তাই না? ঠিক, এই যে জীবনের সাধারণ আনন্দগুলো, প্রথমবার ট্রেন দেখা বা ধরুন বিভিন্ন ঋতুর উৎসব, প্রকৃতির মধ্যে খেলাধুলো, এখানে তো শৈশবের সারল্য আর প্রকৃতির সৌন্দর্যটাই মুখ্য। অবশ্যই, সারল্য তো বটেই, কিন্তু বিভূতিভূষণ শুধু সারল্য দেখিয়েই থামেননি। এখানেই তার বিশেষত্ব। প্রকৃতি শুধু ব্যাকগ্রাউন্ড নয়, কাশফুলের বনে ভাই বোনের ওই দৌড়ে বেড়ানো বা প্রথম ট্রেন দেখার যে বিস্ময়, হ্যাঁ, এগুলোর মধ্য দিয়ে জীবনের স্পন্দনটা ধরা পড়ে। গ্রামের সৌন্দর্যটা জীবন্ত হয়ে ওঠে। হ্যাঁ, ওই ইন্দির ঠাকুরনের ব্যাপারটা বলছিলেন। হ্যাঁ, ওই সম্পর্কটা, ওটা যেন এক ধরনের আশ্রয়। সর্বজয়ার গই যে কাঠিন্য, তার পাশে ইন্দিরা ঠাকুরনের স্নেহটা একটা অন্য মাত্রা দেয় গল্পে। ঠিক, ওই ছোট ছোট মুহূর্তগুলো, আনন্দের ছবিগুলো খুব মনে গেঁথে যায়। কিন্তু এই আনন্দ, এই সারল্য তো বেশি দিন থাকে না। দারিদ্র্যটা আস্তে আস্তে গ্রাস করে, তাই না? হ্যাঁ, আর এখান থেকেই গল্পটা আসলে অন্যটিকে মোড় নেয়। জীবনের কঠিন দিকটা সামনে আসতে শুরু করে। হরিহরকে তো গ্রাম ছাড়তেই হয় কাজের খোঁজে। হুম। আর তিনি যখন নেই, তখন পরিবারের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ে। আর তারপরে সেই মর্মান্তিক ঘটনাটা ঘটে বর্ষাকালে। হ্যাঁ, দুর্গার অসুস্থতা, কিন্তু পয়সার অভাবে ঠিকমতো চিকিৎসা হয় না। হরিহর যখন ফেরে বেশ কিছু উপহার আর টাকা পয়সা নিয়ে, তখন সব শেষ। দুর্গা আর নেই। উফ। এই জায়গাটা উপন্যাসে যেভাবে লেখা, পড়লে গায়ে কাটা দেয়। এটা শুধু একটা ঘটনা বর্ণনা নয়, এটা দারিদ্র্যের কি সাংঘাতিক রূপ আর নিয়তির পরিহাস সেটা দেখায়। বর্ষা এখানে শুধু একটা ঋতু নয়, যেন একটা ধ্বংসের শক্তি হয়ে আসে। সত্যি খুব করুণ। আর দুর্গার মৃত্যুর পর পরিবারটা যেন আর টিকতে পারে না ওই গ্রামে। ওরা ঠিক করে গ্রাম ছেড়ে চলে যাবে কাশীর দিকে। হ্যাঁ। এই যে চলে যাওয়াটা, এটা কি শুধু জায়গা বদল, নাকি এর মানে আরও গভীর? বিশেষ করে যদি অপর দিক থেকে দেখি। এটা আসলে অপুর শৈশবের শেষ, মানে একটা অধ্যায়ের শেষ। নিশিচিনপুর ছেড়ে যাওয়া মানে তো শুধু একটা গ্রাম ছেড়ে যাওয়া নয়, এটা তার ওই সব নিষ্পাপ দিনগুলো, দিদির স্মৃতি, ইন্দির ঠাকুরনের আদর, এই সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া। হ্যাঁ, একটা বিষণ্ণতা আছে। অবশ্যই, তার চোখে একই সঙ্গে ওই বিদায়ের কষ্ট, আবার অজানার দিকে যাওয়ার একটা ক্ষীণ আশাও দেখা যায়। এখানেই তো বড় হয়ে ওঠার যে কষ্টটা, যে পরিবর্তনটা, সেটা খুব স্পষ্ট। বিভূতিভূষণের লেখার স্টাইল নিয়েও তো কথা বলা দরকার। একদিকে যেমন কাব্যিক, আবার তেমনই ভীষণ বাস্তব। এই দুটোকে তিনি মেলান কিভাবে? ডিটেলসের ব্যবহার, মানে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরায় তিনি অসাধারণ। ধরুন, অপুর চোখে প্রথম রেলগাড়ি দেখার ওই যে বিস্ময়, বা ধরুন ইন্দির ঠাকুরনের একাকিত্ব, যেভাবে ইন্দ্রিয় দিয়ে অনুভব করানো হয়েছে, ঠিক। সেখানেই তো বাস্তবতা আর কাব্য মিলেমিশে একাকার হয়ে যায়। আর প্রকৃতি, ঋতুবদল, গাছপালা, নদী, এগুলো তো শুধু বর্ণনা নয়, এগুলো যেন চরিত্রদের মনের অবস্থার প্রতিফলন, কখনো বা তাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে। ওই যে রেল লাইনটা, হ্যাঁ, রেল লাইনটা তো খুব গুরুত্বপূর্ণ। শুধু তো যোগাযোগের মাধ্যম নয়, ওটা বাইরের দুনিয়ার ডাক,
অজানার আকর্ষণ, অপুর মনের ভেতরে যে জগৎটা আস্তে আস্তে বড় হচ্ছে তারই প্রতীক। তার মানে চলচ্চিত্রটা যতটাই জনপ্রিয় হোক, বইয়ের মধ্যে এই সূক্ষ্ম মনস্তাত্ত্বিক দিকগুলো, কিছু দার্শনিক ভাবনা, এগুলো আরও বিস্তারিত। হ্যাঁ, অনেকটাই তাই। ফিল্মের সীমাবদ্ধতা তো থাকেই, বইতে ওই ভেতরের জগৎটা ধরার সুযোগ অনেক বেশি। অনেক দৃশ্য, অনেক অনুভূতি আছে যা ফিল্মে আসেনি বা আসতে পারেনি। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, এটা শুধু একটা গরিব পরিবারের গল্প নয়। একেবারেই না। এটা দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের গল্প তো বটেই, কিন্তু তার থেকেও বড় কথা, এটা মানুষের টিকে থাকার ক্ষমতার গল্প। হারানো আবার খুঁজে পাওয়া, এই নিয়েই তো জীবন। সাধারণ জীবনের মধ্যেও যে কত সৌন্দর্য, কত গভীর মানে লুকিয়ে থাকতে পারে, বিভূতিভূষণ সেটাই দেখিয়েছেন। জীবনের এই যে মিষ্টিতেতো ছন্দ, মানুষ আর প্রকৃতির ওই যে অবিচ্ছেদ্য বাঁধন, এই সব মিলিয়েই পথের পাঁচালী বাংলা সাহিত্যের বা বলা ভালো ভারতীয় সাহিত্যের একটা মাইলস্টোন। আলোচনা প্রায় শেষের দিকে, তবে একটা প্রশ্ন বা ভাবনা যেন থেকেই যাচ্ছে। পরিবারটা এত কিছু হারিয়ে তাদের চেনা জগৎ, তাদের গ্রাম ছেড়ে একটা সম্পূর্ণ নতুন ভবিষ্যতের দিকে পা বাড়ালো। এই যে ফেলে আসা জায়গা, স্মৃতি আর নতুন করে শুরু করার একটা সম্ভাবনা, এই টানাপোড়েনটা, স্থান আর পরিচয়ের এই সম্পর্ক নিয়ে উপন্যাসটা আমাদের কি সোচতে বাধ্য করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো এর উত্তরটা লেখক পাঠকের ওপরেই ছেড়ে দিয়েছেন, তাদের নিজেদের মতো করে খুঁজে নেওয়ার জন্য। ওই অনিশ্চয়তার মধ্যেই হয়তো আশা লুকিয়ে থাকে। ঠিক, এই ভাবনাটা নিয়েই না হয় আজকের আলোচনা শেষ করা যাক। নিশ্চয়ই।